আচ্ছা আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে রক্তবাহিকা। তো একটা রক্তবাহিকা বলতে গেলে একটা কথা বলি যে অন্তঃকোষীয় তরল আর বহিঃকোষীয় তরল, এই কথাটা অনেক সময় বলা হয়। হ্যাঁ, অন্তঃকোষীয় তরল কিন্তু যেটা রক্ত আর কি, মানে রক্তবাহিকার মধ্যে যে রক্ত আছে ওটাকে বলা অন্তঃকোষীয় তরল। আর বাইরে কোষের মধ্যে যে তরল থাকে এটা বহিঃকোষীয় তরল, হচ্ছে উল্টা। হ্যাঁ, রক্তনালিকার মধ্যে থাকলেই সেটা হলো অন্তঃকোষীয় তরল। হ্যাঁ, এই হ্যাঁ, অন্তঃকোষের ভিতরে। তো এখানে লাগবে মূলত ধমনী আর শিরার পার্থক্যটা, এটা বরিশাল বোর্ড 21 সালে আসছিল। দুইটারই দেখো তিনটা স্তর, মানে অর্থাৎ যদি আমরা এটাকে প্রসেসিং করি তাহলে তিনটা স্তর পেয়ে যাবো দুইটারই। তবে পার্থক্য একটা, সেটা হলো যে যদি ধমনী হয় তাহলে এর লোয়ের চিকন হয়, আর শিরা হলে লোয়েরটা বড় হয়। ধরো যে মোটামুটি এরকম বড়, এটা হলো ধরো শিরা, কিন্তু তিনটে স্তর দিয়ে গঠিত, তিনটা প্রাচীর দিয়ে গঠিত। শিরার ক্ষেত্রে কি হয় যে এর লুমেন বা গহ্বর, শিরার ক্ষেত্রে লুমেন বা গহ্বর এটা হয় শিরার ক্ষেত্রে বড়। আর হচ্ছে ধমনীর ক্ষেত্রে লুমেন বা গহ্বর কি হয়, ছোট হয়। কারণ ধমনীকে অনেক ফোর্স দিতে হবে রক্ত সব জায়গায় চলার ক্ষেত্রে, তাই না? তো ওই জন্যই ধমনী এরকম চিকন হয়, ভিতরের ইয়াটা চিকন হয় যাতে ফোর্সে যেতে পারে, বুঝতে পারছো? আর এছাড়াও ধমনী যেহেতু ফোর্সে যাবে তাহলে এর যে প্রাচীর এরাও কিন্তু মোটা হবে, নাহলে ফেটে যেতে পারে, বুঝছো? আর আমরা তো জানি যে ধমনীগুলো কিন্তু দেখা যায় না। হ্যাঁ, শিরাগুলো দেখা যায়, আমরা বাইরে যা দেখছি এগুলো হলো শিরা, ভিতরে হলো থাকে ধমনী। তাহলে এটাই হলো ধমনী আর শিরার মেইন পার্থক্য। হ্যাঁ, তাহলে ধমনীর ক্ষেত্রে মেইন যেটা পার্থক্য, যে ধমনী যারা হবে তাদের ভিতরের গহ্বরটা কি হবে, চিকন হবে। আর যারা শিরা হবে তার ভিতরের গহ্বর প্রশস্ত হবে। তিন স্তর, দুটোই তিন স্তর। আর একটা পার্থক্য আছে, ধমনী যারা হবে তাদের কিন্তু কবটিকা থাকবে না, শিরাদের কবটিকা থাকে। এর কারণ হলো ধমনীতে তো রক্তের ফোর্স থাকে বেশি, এই জন্য কিন্তু সে অটোমেটিকলি প্রবাহিত হতে পারে। শিরাতে ফোর্স কম থাকে, যার জন্য ধরো উঠতে যেয়ে একবার উঠতে পারে না, একটুখানি উঠে কবটিকা ঘাট করে আটকে যায়, উঠলো আবার কিছু দূর গেল আবার কবটিকা আটকে গেল, এইভাবে করে করে উঠে। তো এই জন্য শিরাতে কবটিকা লাগে, সাপোর্ট দিয়ে হ্যাঁ, সাপোর্ট দিয়ে দিয়ে উঠায়। সবই এটা তো বুঝতেই পারছি, এটা আল্লাহর ইঞ্জিনিয়ারিং, তাই না? আল্লাহ যেভাবে করতে চেয়েছে সেভাবেই হয়েছে, তাই না? তো এবং ওই যে কোরআনে একটা কথা আল্লাহ বলছে না যে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁজে পাবা না। তোমার চোখ হয়রান হয়ে যাবে, বারবার তাকাও, তোমার চোখ হয়রান হয়ে যাবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো ভুল খুঁজে পাবে না। বাস্তবিক তাই, তাই না? যেখানে যেটা থাকা দরকার ঠিক সেখানে সেভাবে আছে। অভ্যন্তরীণ গঠনও তুমি তাই দেখতে পাবা, আবার বাহ্যিক গঠনও তুমি তাই দেখতে পাবা, তাই না? তোমার কখন এটা কি মনে হয় যে মুখটা সামনে নাকটা পিছিয়ে থাকলে হতো? এটা কিন্তু কখনো মনে হয় না। মনে হয় যে না, এটাই ঠিক। খাওয়ার পচে গেছে কিনা, পিছে নাক থাকলে দেখা এরকম রসিকতা পচছে কিনা দেখতো, তাই কিনা? আর এমন জায়গায় নাক দেওয়া হয়েছে তুমি মুখে দেওয়ার সাথে নাক বলে দেবে যে না, এটা নষ্ট হয়ে গেছে, তাই না? তাহলে সব কিছু কিন্তু ওইভাবে করে আমরা সৃষ্টি করছি যাতে করে তোমার হলো যে মানে কোনো ভুল নাই, ঠিক কিনা? মাড়ির দাঁতও যদি সামনে থাকতো আর যেটা কর্তন দাঁত পিছনে থাকতো তাহলে ঝামেলা হতো না। তো এইটাই আর কি। তো এই জন্য ধমনী শিরার মধ্যে যা কিছু দেখছো সবই কিন্তু যে মানে যেটা দরকার যেভাবে সেভাবে, ঠিক আছে? তো আশা করি এটা পড়লেই বুঝতে পারবা, এটার তেমন কিছু নাই, পার্থক্যটা শুধু জাস্ট। হ্যাঁ, মানব হৃৎপিণ্ড কাকে বলে, হৃদযন্ত্র আর হৃৎপিণ্ড এর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, তুমি যদি বলো হৃদযন্ত্র তাহলে সেটা হলো কি, যার কোনো মাংসল অবস্থা থাকবে না, সেটা হৃদযন্ত্র। যেমন আমরা ঘাসফড়িং ক্ষেত্রে বলি, তাই না? পিণ্ড মানে হলো মাংসল কিছু বুঝায়, পিণ্ড মানে মাংসল কিছু বুঝায়। তাহলে এখানে হৃৎপিণ্ড আছে, তার মানে মাংসল হতে হবে অবশ্যই। তাহলে এটা কি বলছে, দেহের যে প্রকোষ্ঠময় ও পেশল, এই যে পেশল বলছে, অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংযোজন প্রসারণের মাধ্যমে সমগ্র রক্ত সংবহিত হয়, সেটা হলো হৃৎপিণ্ড। তবে একটা কথা মনে রাখবা, প্রত্যেক মানুষের একটা হাত মুষ্টি করলাম, আমার হাতের মুষ্টি আমার আমার হার্ট,
এর সমান সমান, অর্থাৎ যে প্রত্যেকটা মানুষের হাত কত আয়তনের হবে তার হাতের এক মুষ্টি পরিমাণ। হয়তো আল্লাহ বলে দিয়েছে, যখন হয়তো ফেরেশতারা তৈরি করার কাজে নিয়োজিত ছিল, আল্লাহ কি হাত কটটুক বানাবো, তারা বলছে এক মুষ্টি পরিমাণ। তখন বলছে এক মুষ্টি মানে বলে যাকে বানাচ্ছ তার এক মুষ্টি পরিমাণ বানাবো, তাই না? তাহলে এক মুষ্টি পরিমাণ হয়, অন্যের হাতের না, নিজের হাতের। নিজের হাতে এক মুষ্টি পরিমাণ, বুঝছো? যে এই যে এরকম করলাম, কারণ এইটুকু আমার হাত, এইটুকু আয়তন আমার হাত। হ্যাঁ, মানে না এই কবজির পর থেকে, কবজির পর এটা আছে না, এটার পর থেকে এখানে এটুকু পর্যন্ত আমার হাত, এইটুকু আয়তন আমার হাত। যে ছোট মানুষ, তাহলে ও তার হাত ওরকম, ওর হাত তো ছোট হবে, তো ওইভাবেই তার হবে, বুঝতে পারছো? যেমন মানুষের প্রত্যেক মানুষ পা থেকে মাথা পর্যন্ত 8 বিদ্যা হয় তার নিজ হাতের, মানে এইভাবে করে মাপলে 8 বিদ্যা হবে। আবার এই বড় হাত প্রসারিত যদি করো তাহলেও 8 বিদ্যা হবে। এখান থেকে যদি এই পর্যন্ত যাও 8 বিদ্যা হবে। কম বেশি হবে না। যদি কম বেশি হয় তাহলে বুঝতে হবে যে সে মানুষ না, জিন দিয়ে হবে। মানুষ হলে তার কম বেশি হবে না, বাসায় যে রুমে দেয় ম্যাপে দিন, বুঝছো? প্রত্যেক হাতের 8 বিদ্যা, তার মানে একটা মানুষ গোল। আর পৃথিবীর মহাবিশ্বের বেশিরভাগ জিনিসই গোল, তাই মানুষও গোল, বুঝছো? মানুষ যে বলে না যে পাগল মানে গোল, আসলে মানুষটাই গোল, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যানও গোল, বেশিরভাগ জিনিস দেখো গোল, তাই না? বেশিরভাগ জিনিস গোল না, বেশিরভাগ জিনিসই গোল, কিন্তু ঠিক না? আচ্ছা, এবার দেখো যে এখানে কিছু এমসিকিউ আছে, এগুলো দাগায় নিতে হবে। এমসিকিউ বলা হচ্ছে যে একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে প্রায় সেকেন্ড পার্ট নিয়ে যায় থেকে। হ্যাঁ, আচ্ছা, একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়, অর্থাৎ সুস্থ মানুষের সারা জীবনে আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপর বলছে যে ভেন্ট্রিকল থেকে প্রায় 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত বের হয়। প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন কত, স্ত্রীদের ওজন কত? স্ত্রীতে তো একটু ছোট, স্ত্রীদের সবকিছু একটু ছোট, তাই না? ও আজকে তো মেয়েরা নাই, কাজে আজকে বললে কিছু হবে না নাকি, নাহলে আবার মাইন্ড করে ফেলে অনেক সময়। হ্যাঁ, যেমন ধরো এই কথাটা আজকে ইচ্ছা মতো বলা যাবে, সেটা কি যে বাস্তবিক কিন্তু মেয়েরা হচ্ছে ছেলেদের থেকে বুদ্ধিমত্তায় কম হয়। এটার প্রমাণ কি? কারণ পৃথিবীতে আজ পর্যন্ত কোনো এককভাবে কোনো মহিলা বৈজ্ঞানিক নাই, এককভাবে নাই, দলগত তো সেটা ছেলেদের সাথে একীভূত হয়ে আর কি, দলগত হবে। এটা না, অনেক মহিলা বৈজ্ঞানিক আছে কিন্তু ওই পুরুষদের সাপোর্টে আর কি। হ্যাঁ, এককভাবে কোনো মহিলা বৈজ্ঞানিক নাই। বড় বড় বৈজ্ঞানিক দেখো, নিউটন, আইনস্টাইন, ওরা কি মেয়ে না ছেলে? ছেলে না? তার মানে প্রমাণিত হলো যে মেয়েদের থেকে ছেলেদের বুদ্ধি আসলে বেশি। ওজনের দিক থেকেও ব্রেনের যে ওজন সেটাও ছেলেদের বেশি। ছেলেদের হলো 1 কেজি 36 গ্রাম, হ্যাঁ, আর মেয়েদের কম, মানে 7.5 বা 780 কত জন, যাই হোক কম। মানে সব কিছুতেই সব জিনিসে দেখবা যে মেয়েদের হচ্ছে ছেলেদের থেকে বুদ্ধি কম, এবং হচ্ছে ওই জন্য বৈজ্ঞানিক পাবা না খুঁজে। এবং দেখবা আরেকটা জিনিসও দেখবা যে এমনি মানুষ নীতিকথা বলে না, ছেলে মেয়ে সমান অধিকার বলে, তো বলে না? কিন্তু উন্নত দেশে কখনো দেখেছো দেশের প্রেসিডেন্ট মেয়ে হয়েছে কখনো? অথচ অর্ধেক তো ছেলে মেয়ে, তাই না? মেয়েরা মেয়েদের ভোট দেয় না, কারণ জানে ওদের বুদ্ধি কম, ভোট দেবে না। আবার আরেকটা জিনিস দেখবা, তুমি যতই ট্যালেন্ট হওয়ার যাই হও, তোমাকে কখনো কোনো দেশ কোনো মেয়েকে সেনাবাহিনী করতে পারবে না। সেনাপ্রধান তো হাত দিয়ে মারামারি করতে, হাত দিত না, তাই না? নির্দেশ দিবে খালি। এটার জন্য মেয়ে হলে কি সমস্যা? জানে যে ওদের বুদ্ধি কম, ভুলভাল সিদ্ধান্ত দিয়ে ফেলবে, বুঝছো? ভুলভাল সিদ্ধান্ত, মাথা গরম হয়ে গেল, মার সারাদেরকে বলে দিল, একটা অর্ডার দিয়ে দিল, শুরু হয়ে গেল। পারবে না, সেনাবাহিনী প্রধান তো অর্ডার দিয়ে দিল, তাই না? এখন দেখা যাচ্ছে যে কোন দেশে সেনাবাহিনী প্রধানকে দিছে, সেনাবাহিনী প্রধানের দায়িত্ব দিছে, আর ওরকম আছে বলে মার্শাল বলা যায় না। তো ওই জন্যই কিন্তু কোনো দেশে সেনাবাহিনীর প্রধান কখনো মেয়েদেরকে দেয়, বুঝতে পারছো? তার মানে এই ক্ষেত্রে একটা বড় নিয়ামত, আমরা যে ছেলে হিসেবে জন্মাইছি এটা একটা বড় নিয়ম। আজকে বলে দিলাম, কিন্তু মেয়েদের সামনে বলবো।
দেখবে তো যাবে তখন হ্যাঁ? দেখবে ও তাও তো কথা, এটা তো ভুলে গেছি। আপনি গ্রুপে একটু ভালো করে বলে দিন আজকে ক্লাস সবাই দেখি। না বলা যাবে না, না যেটা সত্য সেটাই তো বললাম, তাই না? কিন্তু তারপর সামনে বললে তো তখন আবার ওরাও যুক্তি দিবে, ওদেরও যুক্তি আছে। পড়াশোনাতে কে বেশি আগে থাকে? মেয়েরা বেশি আগে থাকে। স্যার ক্যামেরার মধ্যে বলেন না, এটা আমাদের পক্ষে আমাদের পক্ষে না। আচ্ছা আচ্ছা, না মনে করাই দিলা যে মেয়েরাও দেখবে, ওই জন্য ওদের একটু বললাম। স্যার আইডিয়া দেন আমার তো না না না, না তবে যেটা বাস্তব, অনেক মেয়েরা এটা বাস্তব জিনিস স্বীকার করে নেয়, বাস্তব যেটা সেটা স্বীকার করে নেয়, তাই না? এই আর কি। তোমার হচ্ছে যে সব জায়গায় সমান অধিকার দিতে হবে, তাহলে ছেলেদের সাথে মেয়েদের যদি ফুটবল খেলা হয় কারা জিতবে? ছেলেদের একটা যদি গুতা খায় তোমার 10 মাইল দূরে যায় ছুটে যায় করবে, তাই কি না? ঠিক না? তো সমান তো, তাহলে খেলুক তো। যদি এখন মনে করো ছেলেরা বল করে আর মেয়েরা ব্যাট ধরে, বল চোখে দিতে পারবে না, দিতে পারবে? ওদের বলের গতি, কোনো মেয়ে খেলোয়াড়ের বলের গতি, ছেলেরা যদি ব্যাট ধরে 2 ওভার ব্যাট খেলা, তখন ব্যাট ধরে বল আসবেই না, পরে দ্বিতীয়বার পারবে, ঠিক না? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওই তো সেটা তো বলছি, তাই না? যেটা সত্য সেটা বলতে হবে, তারপরে বলাটা মেয়েদের সামনে বললে ওরা মাইন্ড করতো। আচ্ছা দেখো, এখানে একটা কথা আছে যে ভ্রূণ অবস্থা মাতৃ 4 সপ্তাহ, তবে বিশেষভাবে বৈজ্ঞানিক 6 সপ্তাহ কথা বলছে, তোমরা এটা মনে রাখবা। এরপরে আকার আকৃতি নিয়ে কিছু এমসিকিউ আছে, ও এখানে অন্য বই কিছু তথ্য আছে, একটু লিখে নাও। অন্য বই কিছু তথ্য বলতে প্রতিদিন 1,15,000 বার 15,000 লিটার আমাদের হৃৎপিণ্ড স্থাপন করে প্রতিদিন। দৈনিক হচ্ছে দৈনিক 1,15,000 বার, 15,000 বার বলছি, 15,000 লিটার আমাদের হৃৎপিণ্ড কি করে, মানে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যাতায়াত করে রক্ত, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত, হ্যাঁ প্রতিদিন 15,000 লিটার, 1,15,000 লিটার প্রতিদিন, 1,15,000 লিটার হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে পার হয়, মানে যাতায়াত করে আর কি, সবসময় চলাচল করছে না, এটা হচ্ছে। আচ্ছা এবার দেখো আকার আকৃতি, লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ড, তিকোনা মোচার মতো, এটা মনে রাখতে হবে। এরপরে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার, এটা তো খুব আসে পরীক্ষায়। তবে 12 সেন্টিমিটার যত আছে সবগুলা মনে রাখবা। 12 সেন্টিমিটার আর কি কি আছে জানো? এই ছন্দের মাধ্যমে মনে রাখা যায়, হার্টের সমস্যায়, কিডনি ফেলিওর, কিডনি বা বৃক্ক ফেলিওর। তাহলে এই হার্ট হচ্ছে, হার্ট যেটা সেটা 12, আবার টতে ট্রাকিয়া, মানে যে শ্বাসটা নিয়ে ট্রাকিয়া, ট্রাকিয়াও 12, ট্রাকিয়া কত 12, কিডনি কত 12, ফিলোপিয়ান নালী 12। তাহলে কোরিলেটেড করে বললে ভালো, ফিলোপিয়ান 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 নালী, নালী 12। এগুলো একবারে পুরোপুরি 12, মানে এর সাথে আর কিছু নাই, 13 বা পয়েন্ট টয়েন্ট কিচ্ছু নাই, আরো কিছু আছে কিন্তু পয়েন্ট আছে, ওই জন্য এই কয়টা মনে রাখলাম, যে এই কয়টা হচ্ছে সবই একই দৈর্ঘ্য, তাহলে মনে রাখার সুবিধা, একই দৈর্ঘ্য মনে রাখতে হবে, তাই না? বুঝছিলে না? আচ্ছা তাহলে দৈর্ঘ্য এত, প্রস্থ 8 সেন্টিমিটার, এটার সাথে কারো মিল নেই। এরপরে দেখো হৃৎপিণ্ডের আবরণ, একটা আছে আবরণ, একটা আছে প্রাচীর, মনে রাখবা আবরণ কোনটা আর প্রাচীর কোনটা। মনে করো আমার হাতের মুষ্টি, এটা হলো একটা হৃৎপিণ্ড, এখন হচ্ছে রুমাল যেভাবে তুলছি তাতে মনে হচ্ছে আমি জাদু দেখাবো, তাই না? এই যে এটা ধরো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের উপরে একটা এরকম পাতলা আবরণ থাকে, এবং পাতলা আবরণ থাকে, পাতলা আবরণ থাকে, ঠিক আছে?
তাই বলে এখন রোমান তুললে কিন্তু এটা কবিতা হবে না, আমি জাদু দেখাচ্ছি না, হ্যাঁ জাদু করলে কিন্তু কবিতা হয়ে যেত, তাই না? জাদু দেখালে এটা সরালে আর সত্যি যদি এই রোমান সরালে কবিতা হয়ে যায় তাহলে তো তোমরা ভয় পেয়ে যাবে, কি ব্যাপার। তাহলে এই যে হৃৎপিণ্ডের চারিদিকে এই যে পাতলা যে আবরণ, ওই আবরণ একটা, আর তারপরে এই যে মাংসপেশি, এটা আলাদা। মাংসপেশির স্তর 3টা, ঠিক আছে? আর এই পাতলা আবরণ আবার 2টা, পাতলা আবরণ আবার 2টা। আবরণটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, আবরণটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, ঠিক আছে? পেরি মানে চারপাশে থাকে, কার্ডিয়াক মানে হার্ট, কার্ডিয়াক মানে হার্ট। তার মানে আবরণ আলাদা ব্যাপার, আর মাংসপেশির যে স্তর এটাকে প্রাচীর বলা হচ্ছে, হ্যাঁ প্রাচীর, এটা আবার আলাদা। প্রাচীর 3 স্তর বিশিষ্ট। মাংসপেশিটা হচ্ছে প্রাচীর, হ্যাঁ মাংসপেশিটা হলো প্রাচীর, আর মাংসপেশির বাইরে পাতলা আবরণ যেটা সেইটা হলো পেরিকার্ডিয়াম। তো প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট, এপিকার্ডিয়াম, এপি মানে বাইরে, মায়ো মানে মাঝে, অ্যান্ডো মানে ভিতরে। দেখো তাই লেখা আছে এখানে যে প্রথম কথা হলো আবরণ নিয়ে বেশ কিছু কথা আছে, অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে। যেমন পেরিকার্ডিয়াম কাকে বলে, এই যে বলছি হৃৎপিণ্ডে একটি পাতলা দ্বিস্তর আবরণ, বললাম যে 2টা স্তর আবরণে আবৃত, এর নাম পেরিকার্ডিয়াম। এখন এই 2 স্তরকে আবার ভাগ করা হয়েছে, একটা হলো তন্তুময় পেরিকার্ডিয়াম, যেই পাতলা পর্দাতে সুতার মতো আঁশের মতো গঠন পাওয়া যায়, সেটা হলো তন্তুময়। আর একটা হলো ভিতরের দিকে সেরাস, সেরাসের সরল বাংলায় তো কিন্তু পানি তুল্য, মানে এখানে ভেজা থাকে, তো এই জন্য এর নাম হচ্ছে ভেজা, পানি আর কি মতো থাকে, ভেজা থাকে, এই জন্য নাম হলো সেরাস পেরিকার্ডিয়াম, ভিতরের দিকটা, হ্যাঁ। আচ্ছা, তারপর বলছে আবার সেরাসকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্যারাইটাল স্তর আর একটা হলো ভিসেরাল। প্যারাইটাল মানে ওয়াল, মানে বাইরের দিক বোঝায়, ভিসেরাল মানে ভিতরের দিক বোঝায়। ভিসেরাল মানে ভিতরের দিক, আবার ভিসেরাল মানে সফট অঙ্গসমূহ। ভিসেরাল বলতে ভিতরের দিকেও বোঝায়, আবার ভিসেরাল মানে সফট অঙ্গসমূহ। যেমন আমাদের পরিপাকতন্ত্র আছে না, এই পরিপাকতন্ত্রের সব অর্গানকে বলা হয় ভিসেরা, ভিসেরা বহু বচনে ভিসেরা, বুঝছো? ভিসেরা বহু বচনে ভিসেরা, নরম অঙ্গসমূহকে ভিসেরা বলা হয়, আবার ভিতরের অঙ্গকেও বলা হয় ভিসেরা। এখন বলছে যে স্তর দুটির মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড, ফ্লুইড মানে পানি, এটা থাকে, একটু পিচ্ছিল ধরনের পানি। এগুলো সবই এমসিকিউর জন্য পড়বা। প্রাচীর, প্রাচীর তো বললাম 3 স্তর বিশিষ্ট, এই 3 স্তরটা মনে রাখতে হবে। অ্যাপিকার্ডিয়াম, এটি পাতলা ও স্বচ্ছ নির্মিত, এমসিকিউর জন্য। মায়োকার্ডিয়াম, এই স্তরটি সব থেকে পুরু, এটা মনে রাখতে হবে, এই স্তরটি সব থেকে পুরু। অ্যান্ডো বানাতে ভিতরে, তাহলে অ্যান্ডোকার্ডিয়ামেই কিন্তু কপাটিকা দেখা যায়, কপাটিকা আর হলো ডোর বলি আমরা, তাই না? তো মনে রাখো কপাট মানে তো দরজা, হ্যাঁ কপাট। টিকা মানে কি, কোন শব্দের শেষে ক থাকা মানে হলো যে খুব ছোট কিছু বোঝায়, কোন শব্দের শেষে ক থাকা মানে খুব ছোট কিছু বোঝায়, হ্যাঁ বুঝা গেল কি? যেমন হলো যে আমরা হলো যে ওল, ওল মানুষ ছোট বোঝায়, যেমন অ্যাটারিওল, তাই না বলি না? আবার ধমনিকা, ধমনিকা বলা হয়, ধমনিকা যে কা আছে মানে খুবই ছোট ধমনী, খুবই ছোট ধমনী, কা থাকা মানে খুব ছোট কিছু বোঝায়। কপাটিকা, কপাট যোগটিকা, ছোট ছোট কপাট, এটা বোঝায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে এটুকু লাগবে। এখন কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য, এটা এমসিকিউর জন্য 1 নম্বর লাইন। কোষগুলোর দৈর্ঘ্য প্রায় 0.8 ন্যানোমিটার ও ব্যাস হলো 12 থেকে 15 মাইক্রোমিটার। তারপরে মনে রাখতে হবে প্রতিটি কোষ সার্কোলেমা, মনে রাখবা সার্কোলেমা নামকরণটা হচ্ছে গ্রিক শব্দ সার্কো থেকে, গ্রিক শব্দ সার্কো, গ্রিক শব্দ বলছি, সার্কো মানে হলো মাংসল, সার্কো মানে মাংস বা মাংসল, সার্কো মানে মাংস, সার্কো মানে মাংস। তার মানে এটা এরকম নাম কেন হলো? কারণ হলো যে প্রতিটি কোষ তো এই যে হৃৎপিণ্ডির মাংস যেটা আমরা খাই আর কি, তাই না, সেটা তৈরি করে, তো ওই জন্য নাম হয়েছে সার্কোলেমা। প্রতিটি কোষ সার্কোলেমা নামক সূক্ষ্ম ঝিল্লিতে আবৃত। কোষের মাঝখানে একটি ডিম্বাকার নিউক্লিয়াস থাকে, এটা মনে রাখতে হবে। তাহলে যেহেতু এরা হলো লেমা মানে আবরণ বা খাপ, তাহলে এরা মাংসের বাইরের খাপ তৈরি করছে, এরকম কিছু আর কি, হ্যাঁ। অর্থাৎ হলো প্রতিটি কোষ বলছি কিন্তু, হ্যাঁ, মানে ধরো এটা একটা কোষ, এই কোষের বাইরের যে আবরণ, এই আবরণের নাম তো সার্কোলেমা, এই আবরণের নাম কি সার্কোলেমা। এখন এই
প্রত্যেকটা কোষই তো মাংস, কারণ এগুলো আমরা খাই। হার্টও কিন্তু খাওয়া যায়, খাই, কিন্তু এটা খাওয়া ইয়ে না, মানে কোনো দোষের না আর কি। হ্যাঁ, হার্ট খাওয়া যায়, লাঞ্চ খাওয়া যায়। হ্যাঁ, তবে জেনে শুনে আমরা হয়তো শুক্রাশয় এগুলো খাবো না জেনে শুনে, তাই না? কিন্তু হোটেলে দিলে আবার খাবো, হোটেলে দিলে তখন খাবো, তাই না? হোটেলে তখন তার বুঝি না যে কোনটা কি, তো কিছুই বুঝতে পারে না, যা দেবে তাই তুমি খাবা, ওরা মজা করে খাবা, টাকা দিয়ে কিনে খাচ্ছ, তাই না? আর ওরা ওগুলাই বেশি দিবে, কারণ ওরা তো লাভ করার চেষ্টা করবে না, লাভ করার জন্য হোটেলে বাধ্য হয়ে খাওয়া ছাড়া শখ করে খাওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, বুঝছো? যে বিয়ে বাড়িতে অনেক খাবার নষ্ট হয় না, মানে বিয়ে বাড়িতে যেটা হয় যে ম্যাক্সিমাম যারা খেতে চায় তারা চিন্তা করে গিফট যে কয়েক টাকা দিয়েছি ওই টাকাটা উসুল করতে হবে, বুঝছো? তো উসুল করে কিভাবে, আমি দেখেছি এরকম যে অনেকে করে কি, একবারে ধরো শহরে তো গামলা করে দিয়ে যায় কমিউনিটি সেন্টারে, তুমি শেষ করতে না করতে আবার এসে দিবে, যতবার চাওয়া ততবারই দিবে, শহরে এই সিস্টেম। আর মানুষজন সেই আকারে যা নিয়ে আসে তার অর্ধেকই নষ্ট করে। কিভাবে নষ্ট করে, তোলার পরে দেখছে এই মাংসের গায়ে হয়তো একটু চর্বি লাগে আছে, বা এটা সলিড মাংস, কেউ হয়তো চর্বিওয়ালা মাংস পছন্দ করে, কেউ আবার সলিড পছন্দ করে, কেউ আবার সলিড পছন্দ করে না, হ্যাঁ এটা খাওয়া যাবে, আবার হাতে তুলে ইয়েতে রেখে দেবে এরকম। তারপরে মনে করো যে তাড়াহুড়া করে খাই, বেশি খাবে তাই মাংস অর্ধেক খেতে খেতে ফেলে দিয়ে আবার নতুন আবার তুলে নেয়। এইভাবে দেখা যায় যে ওই অনেক জমে যায়, জমে যায় না, ওইগুলো আবার অল্প টাকায় কমিউনিটি সেন্টারে হোটেলে বিক্রি করে দেয়, খুবই কম টাকায়। তখন ওরা তো অর্ধেক খাওয়া অর্ধেক না খাওয়া এরকম থাকে না, তো ওগুলাই তোমার আবার ওই যে রান্না করে ওর মধ্যে ইয়ে করে এইগুলো খাইনি। হ্যাঁ, বিবাদে বললে খেতে হয়, আর ওখানে তোমার কি দিবে, শুক্রাশয় তুমি দেখে তো খাবা না, কিন্তু ওখানে তুমি সব খাবা, যা দিবে তাই খাবা, তাই না? হ্যাঁ, তো আমাদের দেশে একটু দাম বেশি, আমাদের দেশে বরঞ্চ এগুলো বেশি হয়, আমাদের দেশে দাম বেশি তো, সেই তুলনায় ভারতে দাম কম, ওদের অতটা ইয়ে হয় না, অতটা হর্ষবর্ধন, দাম কম তো। তো আমার একটা কলিগে, হ্যাঁ খায়ও না অনেকে, আমার একটা কলিগ বলছে যে 21 দিন ভারতে ছিল, 21 দিন 3 বেলায় বলে গরু খাইছে, এত দাম কম, 40 টাকা প্লেট, 8 পিস বলে মাংস, 8 পিস 40 টাকা 8 পিস। তো বলছে যে 3 বেলায় গরু খাইছে, দাম কম কি করবে? ওদের সকালে হলো পরোটা দিয়ে গরু মারি দিছি, দুপুরে গরু মারছি, আবার রাত্রে গরু মারছি, এইভাবে খালি গরু খাইছে। তো তবে আসলে তোমার হচ্ছে যে এই তুমি যদি কার্বোহাইড্রেটও কিন্তু হার্টে রিং, যারা ধরো গরু মাংস খায় না, যে বৌদ্ধরা কোনো মাংস খায় না, ওদেরও কিন্তু হার্টে রিং করাতে হয়। কার্বোহাইড্রেটও বেশি খাইলে তোমার হার্টে রিং করাতে হবে, বুঝছো? খালি গরুর দোষ দিয়ে লাভ নাই। যে ওই যে তোমার হচ্ছে আমার একটা স্টুডেন্টের বাবা আর কি, ওর রিং করানো আছে, তো ওই দেবী সিটি আছে না, খুব বড় ডাক্তার আর কি, তো ওর কাছে গেছিল। তো এখন হচ্ছে যে ও তো হিন্দু, এখন বলছে আপনার তো লিপিড প্রোফাইল, মানে রক্ত চর্বির অনেক বেশি, তো আপনি একটু মেনে চলে খাবেন আর কি। তো তখন বলছে যে আমার আসলে বড় সমস্যা, ওনাকে বলছে আমার গরুটা একটু বেশি ভালো লাগে, তো ওইটা পাইলে আমার আর ঘুষ থাকে না। হ্যাঁ, একবারে মনে করেন যে 1 কেজি খাইনি। তো হ্যাঁ তাই বলছে। তো বলছে যে তখন বলছে শোনেন না, আপনি যদি প্রতিদিন 2 বেলা 3 থেকে 4 পিস মাংস আর কি খান, প্রতিদিন 2 বেলা, বড় বড় পিসেরই 3-4 পিস যদি মাংস খান প্রতিদিন 2 বেলা, প্রতিদিন, তাও আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু একটা প্রসেস করে খাবে, সেই প্রসেসে যদি খান, ভাত খালে যত ক্ষতি হবে তার থেকে অনেক কম ক্ষতি হবে আপনার মাংস খেলে। প্রসেস কি, যে গরুর মাংস নিয়ে আসার পরে ওটা হলো 10 মিনিট হচ্ছে ফুটন্ত পানিতে 10 মিনিট আর কি সিদ্ধ করবে, তারপরে ঝুড়ির মধ্যে ঢেলে, মানে ওই যে লিপিড তেলগুলো সব বের হয়ে যাবে, ক্ষতিকরগুলা, এইবার আপনি রান্না করেন, তারপর আপনি খান, কি হবে? এই প্রসেস আর কি। স্বাদ আর একটু কমে যাবে, চর্বি না থাকলে স্বাদ কমে যাবে, স্বাদ কিছুটা কমবে, কিন্তু ক্ষতি হবে না। এই আর কি। তাও মনকে বুঝাতে পারছে গরু খাচ্ছি, তাই কি না?
আচ্ছা, তারপরে দেখো যে যেহেতু সার্কোপ্লাজম বলা হচ্ছে কেন, যেহেতু হৃৎপিণ্ড, সার্কো মানে তো হৃৎপিণ্ড মূলত বোঝায়, তাই না? তো মাংস, হৃৎপিণ্ড যেহেতু মাংস, ওর মধ্যে যে সাইটোপ্লাজম তার নাম সার্কোপ্লাজম হবে, তাই না? তো সেটা মনে রাখবা। এখানে মায়োফাইব্রিল, মায়ো মানে মাংসপেশি বোঝায়, মাংসপেশির মধ্যে ফাইব্রিল মানে কি তন্তু, ফাইব্রিল মানে তন্তু, তন্তু থাকে প্রচুর পরিমাণে। মাংসপেশিতে তো তন্তু থাকেই, যে তন্তুগুলো দাঁতের ফাঁকে ঢুকে যায় না, মাংসপেশিতে তন্তু থাকে, দাঁতের ফাঁকে ঢুকে যায়। এরপরে মনে রাখতে হবে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টার মানে মাঝে, ক্যালেটেড মানে সংযুক্ত। মাঝে সংযুক্ত কেন? যে ধরো এটা একটা হৃৎপিণ্ড কোষ, এখানে এরকম পুরু থাকে, তাই না? পুরু থাকে। তারপরে আবার ধরো এখানে আরেকটা হৃৎপিণ্ড কোষ, তাহলে এটার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। যেহেতু ইন্টার মানে মাঝে, ক্যালেটেড মানে সংযুক্ত, মানে মাঝে সংযুক্ত আছে কিছু তন্তু, এটা হচ্ছে হ্যাঁ ক্যালেটেড মানে সংযুক্ত, ক্যালেটেড মানে সংযুক্ত, তার মানে মাঝে সংযুক্ত থাকা কিছু, এটাই হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। ডিস্ক মানে কি? ডিস্ক মানে কি বলো? হ্যাঁ হ্যাঁ, একটা গোল আস্তরণ বা প্লেট জাতীয় কিছু, এটা। এবং ডিস্ক সাধারণত গোলই হয়, তাই না? ওই যে ডিস্ক, তাই না, এর মধ্যে ক্যাসেটের মধ্যে, হ্যাঁ এটা জি হ্যাঁ। তো ওই ডিস্কের কথা বললাম, ডিস্ক নিয়ে একটু গল্প মনে পড়ে গেল, সত্যিকারের কাহিনী। যে আমার একটা স্টুডেন্ট আমাকে বলছে যে যে না, যে এরা না, আমার একটা স্টুডেন্ট বলছে যে আমার স্টুডেন্ট কিন্তু আমার সাথে একটু বেশি ফ্রি, প্রাক্তন হলেও এখনো যোগাযোগ রাখে। তো ওই একটা প্রাক্তন স্টুডেন্ট বলছে যে আমি এখনো মানে পড়াশোনা শেষ হয়নি, ছাত্র এখনো। তো এখন ও বলছে যে ও হচ্ছে যে একদিন কি করছে, অনেক আগে বলছিল আর কি, ও হচ্ছে যে বাসায় কেউ নাই, ও চিন্তা করছে আমি হচ্ছে যে ওই যে বিভিন্ন সিনেমা কিনতে পাওয়া যায় বিদেশি, তো ওরকম একটা ডিস্ক কিনে নিয়ে আসছে, যে কেউ নাই বাসায়, আরামে দেখবো, মজা করে দেখবো এরকম। হ্যাঁ, তো নিয়ে আসছে, নামাজ পড়ে, কিন্তু তারপরেও মনে করো যে এখন নিয়ে আসার পরে এখন হচ্ছে যে ও এখন হচ্ছে যাক বিমান নাই। তো দেশের বাড়ি নোয়াখালী সবাই চলে গেছে, আসতে আরো এক সপ্তাহ থেকে ও একাই আছে। এখন মনে করো যে নিয়ে আসছে, রাত্রে দেখবে, এই সময় দেখতে পারলো না, মেহমান চলে আসছে। ভাগ্যটাই খারাপ, দেখতে পারলাম মেহমান আসছে, আর অনেকজন মেহমান চলে আসছে। একদিন থেকে কেউ নাই দেখে চলে গেছে। পরে চিন্তা করছে যে তাহলে এবার দেখবো। এখন মানে অনেক সময় দেখা যায় আল্লাহ কি করে জানো, যে মানে ভালো যে হয় তাকে আল্লাহ খারাপ কাজে তৌফিক দিতে চায় না, হ্যাঁ, কিন্তু যদি সে বারবার চেষ্টা করে তখন আল্লাহ তৌফিক দিয়ে দেয়। হ্যাঁ, আবার যে খারাপ হয় সে ভালো কাজ করতে চাইলেও আল্লাহ তৌফিক দিতে চায় না, বুঝছো, বারবার বাধা দেবে। কিন্তু সে যখন বারবার চেষ্টা করবে তখন আল্লাহ তৌফিক দিয়ে দেবে। এটা হলো তৌফিকের ব্যাখ্যা। তৌফিকের ব্যাখ্যা হলো এরকম, হ্যাঁ, যে মনে করো খুবই সবকিছুতে নিয়মিত, মানে আল্লাহর পছন্দের, তাকে খুব সহজে সবকিছু তৌফিক দিবে। আবার যে ভালো, সে খারাপ কাজ করতে চাইলে আল্লাহ সব তৌফিক দেবে। তারপরে মনে করো পরের দিন চলে গেছে যে আজকে দেখবো, সেদিন আবার ঝড় হয়ে কারেন্ট সারা রাত ছিল, কি মুশকিল। তো এই করতে করতে তারপরে মনে করো যে ওর মানে ফ্যামিলির লোকজন চলে আসছে, চিন্তা করছে যে দেখাই হলো না, চিন্তা করছে সমস্যা না, আমি তো একাই ঘুমাই, তো তাও দেখা যাবে। এখন ওই চিন্তা করছে দেখি, এখন নিয়ে আসছি। এবার ও মনে করো যে ওইটা ঢুকাইছে, অর্ধেক ঢুকতে কারেন্ট চলে গেছে, আর ওইটা অর্ধেক বের হয়ে আছে। এখন ও চিন্তা করছে ধরা খেয়ে দাও, তো টানছে আর বের হচ্ছে না, আবার নষ্ট হয়ে যাবে। তো ধরা খেয়ে গেছে, হাই যে হলো তিনবার এবার চেষ্টা করছে, তাও আল্লাহ তো দিচ্ছে না, কিন্তু হ্যাঁ ধরা খেয়ে যাবে। তখন ও আল্লাহকে বলছে, আল্লাহ আমি বুঝতে পারছি তুমি আমাকে কিছুতেই সুযোগ দিচ্ছিল না, তখন দিচ্ছিল, আমি এবার বুঝে গেছি তুমি আসলে আমাকে ভালোবাসো, তাই জাহান্নামী কাজ করতে তুমি দিতে চাচ্ছ না। তো আল্লাহ হচ্ছে তুমি আমাকে এইবার মাফ করে দাও।
এবার তো মাফ করে দাও, আমি হচ্ছে আর কোনোদিনও কি করবো না, এই এই এরকম আজে বাজে জিনিস এরকম দেখবো না, কিন্তু এবার মাফ করে দাও। হ্যাঁ, তো হ্যাঁ এরকম যে দোয়া করতে করতে কাজ চলে আসে। কাজ চলে আসে, তখন চিন্তা করছে না আবার ধরা খেয়ে দেবো না। আহ, সেই দিন সেই দিন হচ্ছে যে ও কিন্তু সেই দিন মনে হয় দেখেনি, কিন্তু হচ্ছে পরে আবার মানে আবার চলে গেছে, ও আগের কথা ভুলে গেছে, বলে তো আবার দেখেছে। হ্যাঁ উঠতে আসছে, ওই যে বারবার চেষ্টা করছে তখন তৌফিক দিয়েছে। ওরই কিন্তু এই ঘটনা ঘটছিল, ওই যে তোমাদের বলছিলাম কিনা যে ওর হচ্ছে যে প্রসাবের নালীতে হলো চর্বির তো কিছু জমা জমা হয়ে গেছিল, বলছিলাম কি ওর হচ্ছে বলিনি তো। ওর হচ্ছে যে ওর কি হয়েছিল যে প্রসাবের যে নালী, ওই নালীতে মানে মাংস বেশি চর্বি দিয়ে একটা কিছু জন্মাইছিল, জন্মানোর কারণে ওর প্রসাব বের হচ্ছিল না। তো এখন প্রসাব বের হচ্ছে না, এখন মনে করো যে ও তো বিপদে পড়ে গেছে, এখন মা বাবাকে বলতে পারছে না। হ্যাঁ, তো এটা যে যে কারণে হয় আর কি, তার মধ্যে একটা একটা কারণ হচ্ছে মাস্টারবেশন করলে হয়। হ্যাঁ, মাস্টারবেশন করলে তোমার হচ্ছে যে অনেক সময় স্পাম মনে করো ঠিক মতো বের হয় না, একটু জমে থাকে ভিতরে, পিচ্ছিল করে জমে থাকে। মানে যখন তুমি যেটা স্বাভাবিক তার থেকে অস্বাভাবিক কিছু করলেই তো মেশিনারি জিনিস তো এগুলো তো মেশিন, তাই না? যন্ত্রপাতি নষ্ট হবে না। তুমি যদি হুন্ডা যদি কেরোসিন তেল দিতে পারো তাহলে হবে না। এখন ওর হয়েছে কি, ওর হচ্ছে যে ওটার অভ্যাস বেশি ছিল, মানে একটু বেশি ওই অভ্যাসটা ছিল মাস্টার ওইটা হয়েছে। ও তখন বুঝতে পারছে যে কারণ ও যেদিন আর কি এই কাজটা করছে তার পরই আর কি, তার পরের দিন থেকে, হ্যাঁ ঘুম থেকে উঠে পরের দিন থেকে এটা হয়েছে। তখন ও বুঝতে পারছে যে এই কারণে হলো কিনা। তখন ও চিন্তা, মা বাবাকে তো বলা যায় না, মা বাবাকে বলতে পারবে এটা, মা বাবাকে তো বলতে পারছে না। তখন ও নিজেই ইয়েতে গেছে, মানে ডাক্তারের কাছে মেডিকেলে গেছে, সরকারি মেডিকেলে গেছে যায়। তো ওই কাহিনী বললো যে গিসে, এখন ও আর জানে না, মনে করছে ওষুধ খালি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এত যে ঝামেলা হবে ও আর জানে না, একাই গেছে। তখন ডাক্তার বলছে যে সব কারণে হয়, তো তুমি কি এসব কারণ করছো? হ্যাঁ, তখন তো লজ্জায় আর বলতে পারছে না, লজ্জায় আর বলতে পারছে না। তো এখন ও চুপ করে আছে। হ্যাঁ, তো বলছে যে নাও, এখন একসময় মজা করছে, এখন কষ্ট করো। তখন হলো যে এবার ও বলছে আচ্ছা এটা লিখে দিলাম, অমুক ইয়েতে যাও। তো ওই অমুক নম্বরে গেছে, ওখানে যে ওই ভিতরে কি জমে আছে বা কতটুকু কি অবস্থা ওইটার ছবি তুলতে হবে। ওইটার ছবি তোলার সিস্টেম হলো মানে পেনিসের ভিতর দিয়ে একটা শক্ত তারের একটা ছোট্ট ক্যামেরা থাকবে। পেনিস তো এমনি আমাদের তো এইটুকু ছিদ্র, ওর মধ্যে যে তার ঢুকে পরীক্ষা করবে। ও আর তা জানে না, ও আর কি, ও গিয়েছে ভাবছে রক্ত পরীক্ষা করবে, বলে কি বা কি, যে গিয়েছে দরজা আটকানো, দরজা ইয়ে করছে। আর মনে করো যে ওখানে যারা ছিল সাথে সাথে তোমার হচ্ছে ওকে ঢুকাই দিছে, দেখছে আগে দেখছে যে বেশ কয়েকজন ওই পরীক্ষাটা করতে হচ্ছে, দেখছে এমন চিৎকার কান্নাকাটি, মানে কষ্ট হচ্ছে। তো ও ওইটা দেখে তখন বলছে আমি এই পরীক্ষা করবো না, তাই বলে চলে যেতে লাগছে। আর ওই যারা ছিল আর কি তারা আবার দরজা লাগাই দিচ্ছে, বুঝতে না না তোমার তো চলে যেতে দেওয়া যাবে না, তুমি আসে কিছু এখন তোমার পরীক্ষাটা করাই লাগবে, না তুমি বাঁচবা না। তো প্রসব করতে না বলে তুমি মারা যাবে। তখন আর যেতে দিচ্ছে না, বুঝছে না আমি এই পরীক্ষা করবো না, তুমি মরে যাবা। তো বুঝছে আচ্ছা মরে গেলে যাবো, তাও পরীক্ষা করবো না। তখন মনে করো সবাই দুইজন মিলে দুই হাত ধরে ওকে ইয়ের উপরে বেডের উপরে বসাইছে জোর করে। ও বলছে আমার তো চিল্লার পাল্লা থেকে হার্টবিট তো জোরে জোরে চলছে, খুব জোরে জোরে হার্টবিট চলছে। তারপরে এখন হলো ওকে এখন ওর সময় আসছে, এখন ওইটা ইয়ে করবো। এখন বলছে যে ডাক্তার সাহেব হলো মানে আমাকে অজ্ঞান করে যা খুশি তাই করে। তখন বলছে, তখন খেপে গেছে ডাক্তার, বলছে যে তুই ডাক্তার না আমি ডাক্তার, মানে অজ্ঞান করে হবে না হয়তো এরকম কিছু। এখন বলছে যে ওইটা যখন ইয়ে করছে রক্ত বের হয়ে চলে আসছে, পরে পরীক্ষাটা করছে, করে পরে আবার ডাক্তারের কাছে গিয়েছে, রিপোর্ট দিয়ে ডাক্তার বলছে তোমাকে হচ্ছে 6 মাস প্রতিদিন নিজে নিজে বাথরুমে যায় ক্লিয়ার করার জন্য একটা কাঠি দিয়ে দিয়েছে, ওই কাঠি ভিতরে আর কি ইয়ে ঢুকাতে হবে। কি কষ্ট! হ্যাঁ, যে মনে করো যে এখন ওর তো করতে যায় তো মাঝে মাঝে রক্ত বের হয়, রক্ত বের হলে ওষুধ খাওয়া সমস্যা নাই, কিন্তু করতে হবে, নাহলে ওটা আবার
জং ধরে দেবে, মানে আবার হয়ে যাবে। দিয়ে মনে করো যে হচ্ছে যে এইভাবে 6 মাসের জায়গায় 4 মাস করছিল, 2 মাস করেনি, দিয়ে আবার সমস্যা হয়ে গেছে। আবার সমস্যা হয়ে গেছে। এখন এবার এবার তখন কি করবে, তখন হচ্ছে আবার গেছে, ডাক্তার বলছে যে তোমার এটা আসলে অপারেশনই করতে হবে, তোমার অল্পতেই ভালো হয়ে যাবে। ও কেন, অন্যরা শুনলে ওনারা জানবে শিক্ষামূলক, হ্যাঁ সবাই সাবধান হবে, তাই না, সাবধান হবে। এখন মনে করো যে ও পরে ওই 6 মাসের জায়গায় 4 মাস করতে বলে, তুমি যে 6 মাস করলে তোমার এটা পুরো ঠিক হয়ে যাবে, তো এখন তো তোমার অপারেশন করতে হবে। তো এখন এখানে ঢাকাতে হয়, এখানে হয় না, ঢাকা মেডিকেলে যেতে হবে, কিন্তু ওখানে তো তুমি সিরিয়াল পাইতে অনেক সময়, তুমি সিরিয়াল পাইতে পাইতে তুমি মারা যাবে, এখন প্রসাব করতে না বলে বাঁচবা না। তো 3 দিন না প্রসাব করলে মারা যাবে। তখন ও কি করবে, বাসায় তখন বাধ্য হয়ে লজ্জাও লাগে বলতে, মরে যাওয়ার জন্য বলেছে, মরে যাবে না হলে। তারপরে অপারেশন করে ওর 1 মাস হাসপাতালে থাকতে হয়েছে, মানে কিভাবে তো তার মানে মানে কোনো মানে বড় রকমের পাপ যদি বারবার কেউ করে, তখন দেখা যাচ্ছে তার শাস্তি আল্লাহ পৃথিবীতে দিয়ে দেয় অনেক সময়, এরকম। তো তো ও এই কাহিনী বলছিল, তার মানে মানে আল্লাহ তৌফিক দেয় না, তৌফিক দেয়, দুইটার উপর নির্ভর করে। যে মনে করে নিয়মিত পড়াশোনা করে না, তাকে আল্লাহ পড়াশোনার তৌফিকটাও বেশি দেয়। আর যে খালি ফাঁকে পরীক্ষার আগে পড়তে চায়, তখন মেহমান এনে বসায় রাখে, যে মানে তৌফিক দেয় না, যে তুই তো এই বিষয়ে ফাঁকে দিবি, তো তুই ভালো কাজে তো তৌফিকই দেবো না, ভালো কাজে তোকে তৌফিক দেবো না। যে ওই জন্য দেখা যাচ্ছে যে ওই তৌফিকের চেষ্টা করতে হয়, তৌফিকের চেষ্টা না করলে অনেকে আছে যে বিনা কারণে একটু অলসতা করে একটু কিছু হলো, আসলো না, কিন্তু কিছু স্টুডেন্ট আছে যে জ্বর আসলেও আসে, প্রাইভেট বাদ দেয় না, তাই না, এরকম থাকে না। তো তারা দেখা যায়, আজকে আমার অনেক স্টুডেন্ট যারা মেডিকেলে বসতে, তাই না, তো তারা তো ফাঁকি দিত না, তো তোমরাও ফাঁকি দিবা না, দেখবে যে তোমরা ভালো কিছু করতে পারবে, আল্লাহ তোমাকে তৌফিকও দেবে, তাই কিনা, তৌফিক দিবে না। আচ্ছা 5টা বাজেনি যেহেতু, 5টা তো না 6টা, হ্যাঁ 7 মিনিট আছে। আচ্ছা এটা অবশ্য সোজা, তবে এটা সৃজনশীল হিসেবে আসে। হ্যাঁ, এরপরে যেটা হৃৎপিণ্ডের প্রকোষসমূহ, এটা সৃজনশীল হিসেবে কিন্তু আসে। প্রকোষসমূহের ক্ষেত্রে যে বিষয়গুলো এখানে এমসিকিউর জন্যও লাগে আর কি, তো একটুখানি না আঁকালে অবশ্য বোঝানো একটু মুশকিলই, হালকা করে আমি 5-7 মিনিটে তোমরা বাড়িতে আবার একটা রিডিং করবা। যে মনে করো এটা একটা হৃৎপিণ্ড, এখন বর্ণনার মধ্যে এটা বলা হচ্ছে যে এই পাশে ধরো ডান একটি আম, তো হাতে কিন্তু বাম হচ্ছে, তাই না, কিন্তু এটাই কিন্তু ডান, কারণ এটা রোগীর ক্ষেত্রে, ডাক্তার তো রোগী দেখবে, ওই জন্যই তোমার এটাকে ডান বলা হচ্ছে, কারণ ডাক্তার যখন দেখবে তখন তো ডান, এটা ওই রোগীর ডান না, বোর্ডের দিকে, হ্যাঁ ওই এই জন্য এটা হলো, হ্যাঁ বোর্ডের দিকে শুয়ে আছে, এটা কিন্তু ডান। আর এখানে কি কি বর্ণনা বলতে হবে, এখানে হচ্ছে বলতে হবে যে ডান একটি আমি ঊর্ধ্ব মহাশয় নিম্ন মহাশয় বর্ণনা লেখার সময়, আর কি বলতে হবে এখানে ট্রাইকাসপিড কভারিকা থাকে। তো ট্রাইকাসপিড কভারিকা দুইটা মনে হচ্ছে, কিন্তু এটা লম্ব হচ্ছে তাই দুইটা, কিন্তু আসলে যদি ভালোভাবে দেখা যায় এটা এরকম 3টা, 1 2 3, হ্যাঁ, তো এটা বলতে হবে। আরেকটা কি বলতে হবে, যে সাইনো একটা নোট থাকে, এই জায়গায় একটা রূপান্তরিত মাংসপেশির গুচ্ছ থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় সাইনো একটা নোট। সাইনাসে থাকে, সাইনাস মানে গহ্বর ফাঁকা জায়গা, এখানে তো ফাঁকা জায়গা, এর উপরে যে মাংসপেশি, সেই মাংসপেশিতে একটা রূপান্তরিত মাংসপেশি আছে যার নাম নোট, যার কাজ হলো ইলেকট্রিক সিগন্যাল দেওয়া। ইলেকট্রিক সিগন্যাল দেওয়ার কারণে কি হয়, দুইটা অলিন্দ্রই কিন্তু সংকোচন প্রসারণের কাজটা চালায় আর কি। হ্যাঁ, এটা ডান একটা বর্ণনা শেষ, ঠিক আছে।
এরপরে ধরো বাম অ্যাক্টিয়াম বললে কি বলতে হবে? বাম অ্যাক্টিয়াম কি আছে, যে বাইকাস্পিড কভারিকা আছে দুইটা দিয়ে। তো মনে রাখবা এটা হলো বাম লেখার সময় যেমন বাম অ্যাক্টিয়াম লিখছি, বাতে বাইকাস্পিড হয়, তাহলে এই পাশে বাইকাস্পিড আছে, এটা মনে রাখবে, উল্টা উল্টা যেন না হয়। হ্যাঁ, এটা বলতে হবে। তাহলে বাইকাস্পিড আর কি আছে, পালমোনারি শিরা আছে বা ফুসফুসীয় শিরা, এর বলে পালমোনারি বা ফুসফুসীয় শিরা আছে। পালমোস, ল্যাটিন শব্দ পালমোস মানে ফুসফুস, ল্যাটিন শব্দ পালমোস মানে কি, ফুসফুস। তাহলে ফুসফুসীয় শিরা এখানে আছে। এই বর্ণনা শেষ, সৃজনশীলের জন্য এইটুকুই। তারপরে তুমি এবার ডান ভেন্ট্রিকুলে আসলা। ডান ভেন্ট্রিকুলে এসে তোমাকে যেটা বলতে হবে যে ডান অ্যাক্টিয়াম আর ডান ভেন্ট্রিকুলের মাঝে আবার বলতে হবে ডাইকাস্পিড কভারিকা আছে, এবং হচ্ছে যে এই অংশে কিছু হলো কর্ডিক টেন্ডিনে থাকে। হ্যাঁ, কর্ডিক টেন্ডিন মানে এখানে কিছু সুতার মতো গঠন দেখা যায়। হ্যাঁ, এটা একটু বলতে হবে। কর্ডিক টেন্ডিন, কর্ড মানে দড়ি, টেন্ডন ওই যে রূপান্তরিত মাংসপেশি যেটা। তাহলে এই পাশে আরেকটা কি বলতে হবে, এই যে এইটা, যে এখানে হলো যে পালমোনারি সেমিলুনার কভারিকা থাকে। এই জায়গায় দেখো পালমোনারি, এটার নাম পালমোনারি সেমিলুনার কভারিকা। সেমিলুনার মানে কি, সেমি মানে অর্ধেক, তাই না? লুনার বলতে চাঁদ, অর্ধেক চাঁদের মতো দেখতে কভারিকা থাকে, এটা বলতে হবে। আর এটা যখন বলবা তখন এখানে বাম অ্যাক্টিয়াম আর বাম ভেন্ট্রিকুলার মধ্যে বাইকাস্পিড কভারিকা বলতে হবে অ্যাওটিক সেমিলুনার কভারিকা, এটার নাম অ্যাওটা মানে মহাধমনী। এইটুকু বলতে হবে, এটুকু পড়লেই সৃজনশীল শেষ। তাহলে এইটুকু পর্যন্ত বাসায় হলো পড়ে না বোঝার শব্দগুলো খুঁজে বের করবা, আগামী দিন আমরা এর পরেরটুকু পড়ব। তাহলে এই